আমি নিলয় আছি আপনাদের সাথে বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রে, সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পরিচ্ছেদ অথবা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ধ্বনি ও বর্ণ নিয়ে। তো আমি প্রথম ক্লাস অর্থাৎ ভাষা ব্যাপার যখন ভাষা পড়াইছি তখন আমি ধ্বনি নিয়ে একটু আলোচনা করছি, যে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ঠিক আছে, ভাষার মূল উপাদান ধ্বনি, এই ব্যাপারে আলোচনা করছি। কিন্তু কথা হচ্ছে ধ্বনি ও বর্ণ বিষয়টা যখন আমরা আলোচনা করি তখন আমরা একটু গোলায় ফেলাই, মানে নয়ছয় করে ফেলি, একটু কিন্তু মানে উল্টাপাল্টা সংজ্ঞা দিয়ে ফেলি। ঠিক আছে, তো প্রপারলি কিন্তু আমাদেরকে আসলে জানতে হবে যে ধ্বনি আর বর্ণ ব্যাপারটা কি। অনেক সময় আমি দেখছি যে অনেক শিক্ষার্থী বা অনেকেই এই ব্যাপারটা একটু গোলায় ফেলে। তো এই বিষয়টাকে আমাদের ক্লিয়ার করতে হবে, ভালো মতন জানতে হবে, বুঝতে হবে, এরপরে আমরা সংজ্ঞা দিলে আমাদের সুবিধা হবে এবং জানতে হবে ভালো মতন। ঠিক আছে, তো ব্যাপার না, আজকে আমরা দেখি কতটুকু জানতে পারি আমাদের ক্লাসে, এরপরে বাকিটা আল্লাহ ভরসা যে তোমরা কতটুকু শিখলা। এরপর আশা করি তোমাদের সংজ্ঞা দিতে আর কোনো ভুল হবে না। তো দেখো, ধ্বনি আমি যে প্রথম দিন বলছিলাম, কি বলছিলাম, ভাষা যখন পড়াইছি ভাষার মূল উপাদানই ধ্বনি। তো এই ব্যাপারটা জানতে হবে, এটা তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে ধ্বনির মূল উপাদান হচ্ছে ভাষার মূল উপাদানকে আমরা বলা হয় ধ্বনি। ঠিক আছে, ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার মূল উপাদান ধ্বনি। তার আগে তোমাদেরকে আমি আরেকটা কথা বলে নিই, ধ্বনির কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। কেন অর্থ নেই? ধ্বনি আসলে উচ্চারণের একটা মাধ্যম, অর্থাৎ আমরা যে উচ্চারণ করি এটাকে কিন্তু ধ্বনি বলা হয়, সচরাচর এইটা বলো, এটাই হচ্ছে ধ্বনি। তো ধ্বনি কিভাবে উচ্চারণ হয়? বাকযন্ত্রের দ্বারা যে আমরা উচ্চারণটা করি, তা বাকযন্ত্রের সাহায্যে যখন আমরা তোমার উচ্চারণ করি, এই যে বাধাপ্রাপ্ত হয়ে যে শব্দটা আসে, এটাই কিন্তু ধ্বনি। আমি গত ক্লাসে, ভাষার ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসে এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার করছি। ঠিক আছে, তো ধ্বনির কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন একটা অর্থপূর্ণ কিছু প্রকাশ করে তখন সেটার অর্থ আছে। অর্থাৎ কিছু শব্দ কিন্তু অর্থ আছে, কিছু শব্দ পাশাপাশি একটা অর্থ আনতে পারে, কিন্তু ধ্বনি হচ্ছে কোনো কিছুর উচ্চারণ বা শব্দ। ঠিক আছে, এটা হচ্ছে ধ্বনি। তো ব্যাপারটা ক্লিয়ার, ধ্বনির কোনো নিজস্ব অর্থ নেই। এরপর তাহলে আমরা জানলাম যে ভাষার মূল উপাদান ধ্বনি। এখন ধ্বনির স্পেসিফিক আমাদের সংজ্ঞা যেটা, সেই ব্যাপারটা আমাদের জানতে হবে। ধ্বনির আসল সংজ্ঞা কি, ধ্বনি বলতে কি বোঝায়, সেই ব্যাপারটা সংজ্ঞাটা প্রপারলি দেখো কি বলি। কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায়, অর্থাৎ কোনো ভাষা, আমি কোনো কিছু উচ্চারিত করলাম, সেই শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় সে পৃথকভাবে সেগুলোকে ধ্বনি বলা হয়, সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলা হয়। ঠিক আছে, মনে করো আমি কোনো শব্দ উচ্চারণ করলাম, মনে করো আমি উচ্চারণ করলাম মা, একটা শব্দ উচ্চারণ করলাম, উচ্চারিত শব্দকে এটা যদি আমি বিশ্লেষণ করি, ম যোগ আ, এটাকে যদি বিশ্লেষণ করি, আ কাট আছে একটা, তাহলে ম যোগ আ, তাই না? মা উপাদান সমূহ, এটা যে আলাদা একটা পৃথক ভাবে, ম একটা আ একটা পৃথক ভাবে যে আলাদা ভাগ করলাম, অর্থাৎ বিশ্লেষণ করলাম, যে আলাদা একটা উপাদান পাইলাম, এটাই হচ্ছে ধ্বনি। বুঝতে পারছো? তাহলে আমরা স্পেসিফিকভাবে সংজ্ঞাটা কি বললাম, কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। ঠিক আছে, তো এই ধ্বনিটা কিভাবে উচ্চারণ হয়? বাকযন্ত্রের দ্বারা ধ্বনি উচ্চারিত হয়। ঠিক আছে, ধ্বনি কিভাবে উচ্চারণ হয়? বাকযন্ত্রের দ্বারা। তো বাকযন্ত্র কি আমি গত ক্লাসে বলছি, আমরা যে উচ্চারণ করি, অর্থাৎ মুখ, গহ্বর, জিহ্বা, ঠোঁট, নাক, গলা, ঠিক আছে, কণ্ঠ, এগুলো সব মিলে হচ্ছে তোমার বাকযন্ত্র। ঠিক আছে, তো পুরোটাই ক্লিয়ার যে আমি ধ্বনির সংজ্ঞা দিলাম, ধ্বনি কাকে বলে, ভাষার মূল উপাদান ধ্বনি, ধ্বনি উচ্চারণ হয় বাকযন্ত্রের সাহায্যে, এই ব্যাপারগুলো ক্লিয়ার করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে ধ্বনি কি, ভাষার মূল উপাদান ধ্বনি, সংজ্ঞা জানলাম, ধ্বনি কিভাবে উচ্চারিত হয় এই ব্যাপারে জানলাম, যে বিশ্লেষণ করলে কেমন হয় এই ব্যাপারেও জানলাম। তাহলে এখন আমরা আসি যে ধ্বনি আসলে কত প্রকার, এই ব্যাপারটা জানতে হবে। ধ্বনির পরে আমরা আস্তে আস্তে বর্ণের দিকে যাব। ঠিক আছে, আগে ধ্বনি ব্যাপারটা, কনসেপ্টটা পুরো ক্লিয়ার করি, এরপরে বর্ণের দিকে যাব। এখন আসো ধ্বনির সংজ্ঞা কাকে বলে, কি ব্যাপারটা জানলাম। এখন আমরা দেখবো যে ধ্বনি কত প্রকার। ধ্বনি মূলত আসলে ধ্বনি হচ্ছে দুই প্রকার। ধ্বনি কত প্রকার? ধ্বনি হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, ধ্বনি হচ্ছে দুই প্রকার। আমার লেখা যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, আসলে আমার লেখা আসলে অতটা ভালো না, এই জন্য আমি আসলে নিজে ক্ষমা প্রার্থী। আমার লেখা আসলে ওরকম ভালো না, বা বুঝতে একটু তোমাদের সমস্যা হইতেই পারে, একটু কষ্ট করে তোমরা বুঝে নিবা। ঠিক আছে, ধ্বনি হচ্ছে দুই প্রকার। তাহলে আসো দেখো ধ্বনি দুই প্রকার। তো ধ্বনি দুই প্রকার, প্রথমে হচ্ছে এক নাম্বার হচ্ছে স্বরধ্বনি, দুই নাম্বার হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, ধ্বনি যে দুই প্রকার, সে দুই প্রকার কি কি দেখো।
স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। তোমাদের যদি নৈর্ব্যক্তিক আসে যে ধ্বনি কত প্রকার, তাহলে কি লিখবা? 2 প্রকার, ঠিক আছে? সে 2 প্রকার কি কি? স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। এখন আমাদেরকে এই বিষয়টা জানতে হবে যে স্বরধ্বনি কি, ব্যঞ্জনধ্বনি কি, বিষয়টা আমাদেরকে পুরোপুরি ভাবে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, যাতে করে আমাদের কোনো বুঝতে সমস্যা না হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমাদের অনেকে টিচার বা অনেকে আমাদেরকে বলে না, বা আমাদের পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয় না, এই জন্য আমাদের হেজিটেশনটা হয়ে থাকে। তো আমাদের যাতে করে কোনো হেজিটেশন না হয়, এই জন্য আমাদেরকে পুরোপুরি প্রপারলি সব কিছু এক্সপ্লেন করে জানতে হবে, ক্লিয়ার হইতে হবে। আর তোমরা যদি কোনো কিছু ক্লিয়ার না হও অথবা বুঝতে সমস্যা হও, আমি গত ক্লাসে প্রত্যেক ক্লাসেই বলি, আমাদের অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা। আমরা যতটুকু সম্ভব আমাদের বেস্টটা দিয়ে তোমাদেরকে এইটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো এখন আমরা আসি যে স্বরধ্বনি ব্যাপারটা কি বা কাকে বলে বা বিষয়টা কি। তো স্বরধ্বনি হলো, দেখো আমরা কোনো কিছু উচ্চারণ করার সময় যখন আমাদের মুখের কোথাও বাধা না পায় অথবা কোনো কিছু সাহায্য ছাড়াই আমরা যখন কোনো ধ্বনি উচ্চারণ করি, সেটা হচ্ছে স্বরধ্বনি। এখন ব্যঞ্জন ধ্বনি তাহলে কি? দেখো, স্বরধ্বনির উল্টাটা। আমরা বললাম কোনো কিছু উচ্চারণ করলে যখন আমাদের কোথাও বাধাপ্রাপ্ত না হয়, সেটা স্বরধ্বনি। উল্টাটা হচ্ছে কি? যখন আমরা কোনো কিছু উচ্চারিত করব, যখন কোথাও বাধাপ্রাপ্ত হবে, অথবা কোনো কিছু সাহায্যে যখন আমরা কোনো কিছু উচ্চারণ করব, তখন সেটা হবে ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে? তাহলে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি ব্যাপারটা বুঝতে পারছো? কোনো কিছু কাছে বাধা পেলে সেটা ব্যঞ্জন ধ্বনি, কিন্তু কোনো উচ্চারণ করার সময় কোথাও বাধাপ্রাপ্ত না হলে সেটা স্বরধ্বনি, ঠিক আছে? আর স্বরধ্বনি উচ্চারণ করতে কোনো কারো সাহায্য নেওয়া লাগে না, কিন্তু ব্যঞ্জন ধ্বনি যখন আমরা উচ্চারণ করব, তখন কিন্তু অন্য কিছু সাহায্য নিতে হয়। যেমন আমি যদি ক বলি, ক, তাহলে দেখো ক এর সাথে কিন্তু অ একটা যুক্ত আছে, তাহলে স্বরবর্ণের সাহায্যে কিন্তু এই যে ব্যঞ্জন ধ্বনিটা উচ্চারণ করলাম, একটা স্বরধ্বনির সাহায্য নিলাম, তাই না? এটাই আমরা বললাম যে কোনো কিছু সাহায্য নিয়ে যখন উচ্চারণ করবো সেটা ব্যঞ্জন ধ্বনি, কিন্তু সাহায্য ছাড়াই যখন উচ্চারিত হবে সেটা হচ্ছে স্বরধ্বনি। এখন আমরা দেখো, প্রশ্ন অনেক সময় আসে পরীক্ষায়, স্বরধ্বনি কত প্রকার বা কয়টা, ঠিক আছে? স্বরধ্বনি কয়টি? তো সেই ক্ষেত্রে তোমরা কি করবা? আমরা জানি স্বরবর্ণ 11টি, আমরা অনেক সময় লিখি যে 11টি, আমরা কি লিখি? 11টি। কিন্তু এটা যদি আমরা লিখি যে স্বরধ্বনি 11টি, এটা কিন্তু ভাইয়া ভুল। এটা কিন্তু আমাদের মানে কেটে দিবে তোমরা যদি দাগাও। যদি পরীক্ষা আছে 7, 8, 10, 11, তোমরা যদি 11 দাগাও, যে আমরা তো জানি স্বরবর্ণ 11টি, তাহলে কিন্তু ভাইয়া এই যে কেটে দিবে। 11টা কিন্তু আসলে স্বরধ্বনি না। স্বরধ্বনি কয়টা জানো? মৌলিক স্বরধ্বনি আসলে হচ্ছে 60টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 60টি। এই ব্যাপারটা ক্লিয়ার করবা, হ্যাঁ, যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। এটা কিন্তু না, এটা বাদ। তাহলে মৌলিক স্বরধ্বনি 60টি, এই ব্যাপারটা জানবা যে মৌলিক স্বরধ্বনি 60টি। এই 60টি কি কি দেখো, তোমাদের বই লেখা আছে, স্বরেয়, স্বরেয়া, হস্যই, ঠিক আছে? আমি একটু লিখে দিই, দেখো তোমরা এই মৌলিক স্বরধ্বনি যে 60টি, এই 60টা কি কি দেখো। স্বরে, স্বরেয়া, এ, এই যে মৌলিক স্বরধ্বনি যে 60টি, এই ব্যাপারটা তোমাকে জানতে হবে যে 60টি কি কি। হ্যাঁ, তাহলে আমরা যদি 11টা স্বরবর্ণ হচ্ছে 11টা, কিন্তু স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কিন্তু 60টি। এই ব্যাপারটা ভালো মতন দেখবা। তাহলে সবসময় মৌলিক স্বরধ্বনি যদি আসে, তাহলে কয়টা দিবা? 7টা, নট 11টা। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? তার ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞাটা আমরা দেখলামই। এখন তাহলে স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির ব্যাপারটা তো ক্লিয়ার নাকি? ভালো মতন তোমরা বুঝতে পারছো যে স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির বিষয়টা কি। তো স্বরধ্বনি হচ্ছে 60টি আর স্বরবর্ণ 11টি। এরপর আমরা দেখবো যে বর্ণ কি। তাহলে ধ্বনি ব্যাপারটা পুরো ব্যাপারটা ক্লিয়ার? আমরা আর রিভিউ করা লাগবে? আর বুঝতে সমস্যা হলে জানায়ও। এখন আমরা যাব বর্ণে, ঠিক আছে? ধ্বনিতে আশা করি আর তোমাদের কোনো সমস্যা হবে না। সমস্যা থাকলেও তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা। তাহলে যে আমরা দেখলাম যে ধ্বনি হচ্ছে 2 প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। কাকে বলে দেখলাম, স্বরধ্বনি কয়টা এটাও দেখলাম, এই 7টা কি কি দেখো। এখন আমরা যাব বর্ণে, ঠিক আছে? তাহলে ধ্বনি এখানেই শেষ। তোমাদের আশা করি বুঝতে আর কোনো সমস্যা নেই। এখন আমরা যাব বর্ণে। বর্ণ, বর্ণ, ঠিক আছে? বর্ণ জিনিসটা কি? এই যে আমরা যে ধ্বনি বললাম, ধ্বনির ব্যাপারটা হচ্ছে উচ্চারণ করা। আর বর্ণর ব্যাপার কি? বর্ণ হচ্ছে কোনো কিছু, ওই ধ্বনির যে লেখার রূপ, এটাই হচ্ছে বর্ণ। বর্ণ কি? ধ্বনির যে লেখার রূপ। তাহলে আমরা তো এইভাবে সংজ্ঞা, এখন সংজ্ঞার ক্ষেত্রে আমরা কিভাবে দিব দেখো। আমরা এইটুকু, এটা হচ্ছে বেসিক, এমনি কথার কথা। আমরা যদি কেউ বলে যে ধ্বনি কি, তুমি বলতে পারো যে ধ্বনির মনে করো লেখার রূপই হচ্ছে, ধ্বনির লেখার রূপই হচ্ছে বর্ণ, ঠিক না? কিন্তু আমি যদি এখন সংজ্ঞা হিসেবে লিখি, তাহলে আমাদেরকে বলতে হবে ধ্বনির লেখার জন্য আমরা যে সংকেত অথবা চিহ্ন ব্যবহার করে থাকি, সেটাকে বলা হয় বর্ণ। কি বললাম? ধ্বনিকে মানে প্রকাশ করার জন্য বা ধ্বনিকে লেখার জন্য আমরা যে মনে করো সংকেত অথবা চিহ্ন ব্যবহার করি, সেটাই হচ্ছে বর্ণ, ঠিক আছে? তাহলে
বর্ণ কি ব্যাপারটা বুঝতে পারছো? বর্ণ ব্যাপারটা আমাদের ক্লিয়ার। এরপর আমরা দেখবো যে বর্ণ কত প্রকার। যেমন দেখলাম যে ধ্বনি দুই প্রকার আমরা জানলাম, এরপর আমাদেরকে জানতে হবে যে বর্ণ কত প্রকার। ধ্বনি যেমন দুই প্রকার, বর্ণ ঠিক তেমনি ভাবে বর্ণ হচ্ছে দুই প্রকার। বর্ণ কয় প্রকার? বর্ণ হচ্ছে দুই প্রকার। দেখো দুই প্রকার, বর্ণ কয় প্রকার? দুই প্রকার। এই দুই প্রকার কি কি আমাদেরকে জানতে হবে, দুই প্রকার। ঠিক আছে, বর্ণ দুই প্রকার কি কি দেখো। এক নম্বর যেমন একটু আগে আমরা জানলাম স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, সেম জিনিস হচ্ছে দুইটা হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ ঠিক কি? ঠিক আমরা যদি বলতে যাই যে সংজ্ঞা কিন্তু একই, যে স্বরবর্ণ কোনগুলা, অর্থাৎ যেগুলা আমরা মনে করো এমনি এমনি উচ্চারণ হয়, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে যেগুলা কোনো কিছুর সাহায্য নিয়ে ব্যবহার করা হয়। তো আমরা একটু আগে দেখছি স্বরধ্বনি, আমরা দেখছি 60টা কি কি আমরা দেখছি। এখন যদি তোমাদের পরীক্ষা আছে স্বরধ্বনি কয়টি, আমরা তখন লিখবো 60টি। এখন যদি তোমাদের পরীক্ষা আছে যে স্বরবর্ণী কয়টি, তাহলে কি লিখবা ভাইয়া বলো তো, স্বরবর্ণ কয়টা? তখন কিন্তু আবার ভাইয়া 60টা লিখলে কিন্তু ঠিক হবে না, তখন লিখতে হবে যে স্বরবর্ণ হচ্ছে 11টি। স্বরবর্ণ কয়টা? 11টি। ঠিক আছে, স্বরবর্ণ হচ্ছে 11টি, কিন্তু মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। এই ব্যাপারটা কিন্তু বারবার বলতেছি, এই ব্যাপারটা বারবার বলার পিছনে অবশ্যই কারণ আছে। এই ব্যাপারটা আমরা অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কনফিউশনে ভুল করে বসে থাকি। তো আমাদের এই এক মার্কসের মূল্য কিন্তু অনেক, তো আমাদের একটা মার্কসও ছাড়া যাবে না, এই জন্য কনফিউশন জানি না হয় আমি বারবার এই কথাটা বলতেছি। এবার ব্যঞ্জন বর্ণ দেখো, ব্যঞ্জন বর্ণ অর্থাৎ কোনো কিছুর সাহায্যে যে আমরা বর্ণটা, তা ক একটু আগে বলতে উচ্চারণ করার সময়, লেখার সময় যদি আমি ভাঙি, কয়ের সাথে কিন্তু অ আছে, অথবা আরেকটার সাথে একটা রিলেটেড, অর্থাৎ স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ হইতে পারে না, ঠিক আছে, সাহায্য ছাড়া। তো ব্যঞ্জন বর্ণ কয়টা যদি পরীক্ষা আসে তাহলে কি লিখবা বলো তো? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এই ব্যাপারটা অবশ্যই তোমরা লিখে রাখবা যে ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা, মনে রাখবা যে স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা। তাহলে দুইটা মিলে কতগুলো হইলো? দুইটা মিলে হলো 50টা। তাহলে আমাদের টোটাল বর্ণ হচ্ছে 50টা, ঠিক আছে, টোটাল বর্ণ হচ্ছে 50টা। কিন্তু যদি স্বরধ্বনি আসে তাহলে আমাদেরকে জানতে হবে যে স্বরধ্বনি হচ্ছে, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টাই। তাহলে আমরা আসলাম যে আমাদের টোটাল স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ হচ্ছে তোমার 39টা, ঠিক আছে, এই ব্যাপারটাই আসলাম। এরপর হচ্ছে বর্ণ, আমাদেরকে জানতে হবে বর্ণমালা। বর্ণমালা ব্যাপারটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে, বর্ণমালা বিষয়টা কি, এই ব্যাপারটা আমাদেরকে জানতে হবে। বর্ণমালা, তাহলে আমাদেরকে বর্ণমালা সংজ্ঞা আমাদেরকে জানতে হবে যে বর্ণমালা কি। আমরা দেখলাম যে আমাদের টোটাল স্বরবর্ণ হচ্ছে 11টা আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা, তাই না? টোটাল মিলে আমাদের বর্ণ হচ্ছে 50টা। তো আমাদের এছাড়া একটা সংজ্ঞা আমাদেরকে না জানলেও হয় না, বর্ণমালা। এই বর্ণমালাটা জানতে হবে, বর্ণমালা কি। তো বর্ণমালা হচ্ছে দেখো কোনো ভাষার ধ্বনিদাতক সংকেত অথবা চিহ্ন সমষ্টিকে, কোনো ভাষার ধ্বনিদাতক চিহ্ন অথবা সংকেতের সমষ্টিকেই আমরা বলবো বর্ণমালা, ঠিক আছে। এখন ধ্বনিদাতক চিহ্ন যেমন কি, স্বরেও একটা কোনো ভাষার ধ্বনিদাতক চিহ্ন, অর্থাৎ ধ্বনিদাতক চিহ্ন বা সংকেত হচ্ছে যেটা বর্ণ, তাই না? স্বরেও তাহলে বাংলা ভাষার একটা সংকেত, এগুলা সমষ্টি মিলে হচ্ছে আমাদের বর্ণমালা। তাহলে আমাদের টোটাল বর্ণ হচ্ছে 50টা, এই টোটাল 50টা মিলে আমাদের হচ্ছে একটা বর্ণমালা। তাহলে আমরা বলতে পারি এই টোটাল 50টা যে বর্ণ আছে এটা সমষ্টি হচ্ছে আমাদের বর্ণমালা। হ্যাঁ, এই টোটাল সমষ্টি, সবগুলো সমষ্টি মিলে হচ্ছে আমাদের বর্ণমালা। ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পারছো বর্ণমালা কি? তাহলে আশা করি তোমাদের এই ক্লাসে ধ্বনি বর্ণ পুরো ব্যাপারটা যে আমি বিশ্লেষণ করলাম, আশা করি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি, তোমাদের ভালো মতনই ক্লিয়ার হয়েছে। আর যদি সমস্যা হয়ে থাকে আমাদেরকে অবশ্যই জানাও। আর আমরা এর পরের ক্লাসে স্বরবর্ণের যে দুইটা সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, এছাড়াও তোমাদের অক্ষরগুলো আছে কোথায় কি উচ্চারণ হয়, উচ্চারিত জায়গা কি, এই বিষয়গুলো আলোচনা করব। তো দেখো আজকে আমাদের পুরো ক্লাসটা ছিল ধ্বনি ও বর্ণ নিয়ে। আমরা তাহলে পুরো ক্লাসটা একবার রিভিউ করে নিই। দেখো আমি একটু আগে বললাম যে ধ্বনি ব্যাপারটা কি, ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান ধ্বনি। তো ধ্বনি কি, কোনো কিছু উচ্চারণ করলে যে বিশ্লেষণ করে সেটাকে ধ্বনি জানলাম। বর্ণ হচ্ছে ধ্বনির লেখার রূপ, তাই না? এরপর ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি কি, এই ব্যাপারগুলো জানলাম। যে কোনো কিছু যদি কোনো কিছু বাধাপ্রাপ্ত হয় উচ্চারণের সময়, অথবা কোনো সাহায্য ছাড়া যদি উচ্চারিত হয়, কোনো কিছু সাহায্য ছাড়া উচ্চারিত হলে সেটা স্বরধ্বনি, কিন্তু কারো সাহায্য নিলে সেটা ব্যঞ্জন ধ্বনি। কত প্রকার স্বরধ্বনি? 60টি, এটা আমাদেরকে জানতে হবে। মৌলিক স্বরধ্বনি 60টি, 11টি দিলে কিন্তু হবে না, কিন্তু স্বরবর্ণ 11টি। আবার আমাদেরকে এই যে বর্ণ কি, লেখার রূপ, বর্ণ আবার কয় প্রকার, এই ব্যাপারগুলো জানা। আশা করি তোমাদের তোমরা খুব ভালো মতন করে বুঝতে পারছো।
কোনো সমস্যা হলে আমাদেরকে জানাও। আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি পরের ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, এবং আমাদের ক্লাস আমি বারবার বলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস এবং আরও যারা তোমার ক্লোজ আছে তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে বলবো এবং শেয়ার করতে বলবো, এবং তো আমাদের পাশে থাকবা, আমরা যাতে করে তোমাদের এইভাবেই আরও বেশি তোমাদের পাশে থেকে সাহায্য করতে পারি। আজকে এগুলো, আল্লাহ হাফেজ।